মন খারাপ থাকলে আমি কোডিং করি, আমি অসুস্থ ফিল করলে আমি কোডিং করি। প্রতিদিন 18 ঘন্টা বা 22 ঘন্টা পর্যন্ত কাজ করছি, প্রজেক্টটা শেষ করতে হবে, প্রেস্টিজিয়াস ইস্যু। আপনি আসলে কোথায় নিজেকে দেখতে চান? আপনাকে ধৈর্য ধারণ করে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে। আপনি যখন একটা ক্লায়েন্টের পেইন বুঝতে পারবেন, তখনই আপনি নিজেকে একজন ভালো ডেভেলপার বলতে পারবেন। আপনি এমন একটা প্রোডাক্টে কাজ করতেছেন যে প্রোডাক্টটা আপনি ছাড়া আর কেউ জানে না। আমাদের মধ্যে একটা প্রবলেম কি, প্রথম দিকে আমরা ফেসবুক বানাতে যাই, তারপর বানাতে যাই গুগল। এতে করে আমাদের কিছুই হয় না। ক্লায়েন্টকে কখনোই ডাউনগ্রেড করা যাবে না। ক্লায়েন্ট আপনার থেকে বেশি জানে বিধেই সেই প্রজেক্টটা নিয়ে আপনার কাছে আসছে। একটা পর্যায়ে যে বলবেন এটা ভালো কোনো প্রফেশন না, এটা মানুষও করে না, এটা খুব বোরিং প্রফেশন। আপনার যেই প্রফেশনটা বা যেই কাজটা আপনার ভালো লাগে সেটার পিছনে লেগে থাকেন। সমাজ আপনাকে অনেক কিছুই বলবে, অনেক উল্টাপাল্টা কথা বলবে। হিস্ট্রি তৈরি করা একটা গর্বের বিষয়, এটা একটা হিস্ট্রি। আমি জাকির হোসাইন, আমি দীপ 367 ব্যাচের ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মাইক্রোসফট রেখেছিলাম এবং বর্তমানে আমি দীপ্তি অ্যালামনি হিসাবে গর্বিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপ্তির স্টুডিওতে আসার জন্য। আচ্ছা, আমরা মিস্টার জাকির হোসেনকে কিভাবে চিনব? সফটওয়্যার ডেভেলপার নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং এই দুটোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে বলে আপনি মনে করছেন? আমি সফটওয়্যার ডেভেলপার না, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেছি। সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে তফাৎ আছে। ডেভেলপাররা জাস্ট অনলি ডেভেলপ করে, ঠিক আছে। ইঞ্জিনিয়াররা আসলে ডেভেলপমেন্ট পর্যায়ে সীমাবদ্ধ থাকে না। সেই সফটওয়্যারটা কিভাবে ভালো পারফর্ম করবে এই অ্যানালাইসিস করতে হয়, সফটওয়্যার সিকিউরিটিগুলো চেক করতে হয়, সফটওয়্যার বাগ টেস্টিং এগুলা ওকে আছে কিনা, ঠিক আছে, কিউসি থেকে ঠিকভাবে কোয়ালিটি ইনশিওর করে আসতেছে কিনা এবং এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা, এই বিষয়গুলো দেখা লাগে। প্লাস আরও যে বিষয়গুলো দেখা লাগে যে এই আমার সফটওয়্যারের কারণে ক্লায়েন্টের যাতে এক্সেসিভ অ্যামাউন্ট কস্টিং না হয়, ঠিক আছে। সাপোজ আমি এমন একটা এনভায়রনমেন্টাল সফটওয়্যার রেডি করলাম যেটা ক্লায়েন্ট অ্যাফোর্ড করতে পারে না, সামহাউ সেটা ক্লায়েন্টের বাজেটের বাহিরে অ্যাফোর্ডটা, তাহলে সেটা কিন্তু ক্লায়েন্ট ইউজ করবে না। আর তখন একটা সফটওয়্যার সফল হয় যখন আসলে এইটা ক্লায়েন্ট প্রপারলি ইউজ করতেছে এবং ক্লায়েন্ট হ্যাপি যে ইচ অ্যান্ড এভরিথিং আমার বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রেখে সার্ভার ইনফ্রাস্ট্রাকচারও আমাদের রেডি করতে হয় এবং কন্টিনিউয়াস এটার যাতে সাপোর্ট থাকে সেই ব্যবস্থাটা আমাদেরকে করে দিতে হয়। আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা ডেভেলপার হওয়ার স্বপ্ন দেখছি, আমাদের জন্য একটি আদর্শ রোড ম্যাপ কী হতে পারে? এবং আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে ওঠাই যে গল্পটা আমাদের সবার সাথে যদি শেয়ার করতেন। নাইস কোশ্চেন। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি যেটা বলি যে আমার আসলে ছোটোবেলা থেকে আমি হলো পিসির সাথে অনেক সম্পৃক্ত ছিলাম, যেটা আসলে বর্তমানে হয়, বাট আমি একটু ফ্যাসিলিটি পাইছি আমার জন্মের পরপরই। পেন্টিয়াম 2 থেকে আমার হলো মানে শুরু। তখন ছোটোবেলা থেকে আমি টুকটাক ভিডিও এডিটিং, গেম ডেভেলপমেন্ট এইগুলো নিয়ে আসলে আমি ফ্যাসিনেটেড ছিলাম এবং আমি টুকটাক শেখার চেষ্টা করতাম। বাট তখন তো মানে এত ইউটিউব বা এত ফ্যাসিলিটি ছিল না অনলাইন, এই কারণে আসলে আমার ট্র্যাকে ছিলাম না। আর আমার বাবা একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান ছিলেন, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এই কারণে আসলে আমাকে বিজনেস স্টাডি ব্যাকগ্রাউন্ডে মানে পড়ালেখাটা করতে হয়েছে, কারণ আমার বাবার ইচ্ছা ছিল। বাট আমার আসলে কখনোই ওই বিষয়গুলো টানে নেই এবং আমি মালয়েশিয়াতে প্রায় 3 বছর অ্যাকাউন্টস হেড হিসেবে জবও করছি। দেন আমার আসলে ওই বিষয়গুলো যখন ভালো লাগতেছিল না, তখন আমি দেশে চলে আসলাম। এবং আমার তো ছোটোবেলা থেকেই টুকটাক কাজ করার প্রতি একটা ইয়ে ছিল। আমার যেটা মনে হয় যে কিছু বাচ্চা কাচ্চা আছে না যে বাই বর্ন এটা নিয়ে আসছে, এরকম ছিল আমার ক্ষেত্রে, ঠিক আছে। যে আমি এই কনসেপ্টগুলো খুব ইজিলি বুঝতাম এবং আমার কাছে ভালো লাগতো, আমি এনজয় ফিল করতাম। এবং অনেকে আসে রিডিং বুক ইজ দেয়ার হবি, তারপর হলো তার ভিজিটিং বা ট্রাভেলিং, এগুলো হবি হয় মানুষের। বাট আমার হবিটা একটু ডিফারেন্ট ছিল, আমার হবিটা কোডিংই ছিল এবং কোডিং করার মাধ্যমে আমি না খুব রিল্যাক্স ফিল, এখন পর্যন্ত আমি কোডিং করলে রিল্যাক্স ফিল করি। মন খারাপ থাকলে আমি কোডিং করি, তাহলে মন আমার ঠিক হয়ে যায়। আমি অসুস্থ ফিল করলে আমি কোডিং করি, তাহলে আমি সুস্থ ফিল করি, ঠিক আছে। এটা বাই গড গিফটেড একটা বিষয় ছিল। হ্যাঁ, অনেকটা গেম খেলার মতো, যে রিফ্রেশমেন্টের জন্য আসলে আমি কোডিং করতাম শুরুর দিকে। তখন একটা সময় চিন্তা করলাম যে না, আমাকে প্রফেশনালি কিছু শেখা উচিত এবং আমি জানি যে যদি কেউ প্রোগ্রামিংয়ে আসে তাহলে তাকে তার প্যারেন্ট সম্পর্কে বা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে আসা উচিত, ঠিক আছে। এই কারণে আমি কোডিংয়ের যেটা জনক বা ফাদার অফ কোড বলা হয়, C#
বা .NET ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমি আসলে জানার জন্যই ড্যাফোডিলে দীপ্তিতে আসা, জয়েন করা, এবং আমি এই কোর্সটাতেই আসলে কন্টিনিউ করি। 1 বছরের ডিপ্লোমা ছিল সেটা। দেন আমি এইখান থেকে অনেক কিছুই শিখি। আর অবজেক্ট ওরিয়েন্টেডের যেই মূল বিষয়টা, হাতে খড়িটা, এখান থেকে আমার চলে আসে যে একটা প্রোগ্রামিংয়ের যে মূল কনসেপ্ট সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড এই কনসেপ্টটা যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন তখন আপনি ইউ ক্যান চেঞ্জ ইউর পাথ এনিওয়্যার। আপনি তখন PHP বলেন বা এনি কাইন্ডস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি আসলে তখন ওটা নিয়ে কাজ করতে পারবেন। জাস্ট আপনার কিছুটা সময় লাগবে প্রোডাকশনে যেতে, যেটা আমি মনে করি যে আপনি ভালোভাবে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বুঝলে আপনার মানে একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজ সুইচ করতে ম্যাক্সিমাম 1 মাস সময় লাগতে পারে নর্মালি। সেক্ষেত্রে আমার যেহেতু বাই গড গিফটেড কিছু বিষয় ছিল, আর আমি এই জিনিসগুলো যখন রিল্যাক্স ফিল করতাম, আমি 18 ঘন্টা করে শুরুর দিকে যখন দীপ্তিতে আমি ছিলাম তখন আমি 18 ঘন্টা করে প্রতিদিন এটার পিছনে সময় দিতাম। আর ইন দ্য মেইন টাইম আমি যে জবটা করতাম সেই জবটা আমি ছেড়ে দিই। ঠিক আছে, ছেড়ে দিই তো বাংলাদেশে আসা, এবং আসার পরে আমি আরেকটা জবে জয়েন করেছিলাম, সেটা হলো BZIT, এখানে আমি জয়েন করেছিলাম। বাট আমি সেইটা সপ্তাহখানেকের মধ্যেই ছেড়ে দিই, কারণ আসলে আমার ওইখানে কাজ করে আমি আজ অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ডের, তাহলে আমি ওই প্রফেশনে জব করতে হয়, বাট আমি তো ওইটা কন্টিনিউ করতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমি ড্যাফোডিলে যখন আসি তখন আমি C# শুরু করি, .NET ফ্রেমওয়ার্কের মাইক্রোসফট ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা করি, এবং আমি 18 ঘন্টা করে নিজেকে আসলে ওই রিলেটেড ডেভেলপ করার জন্য প্রতিদিনই আমি আসলে কাজ করতাম। ইন দ্য মেইন টাইম, যেটা যদিও এটা মানে 1 বছরের একটা কোর্স, আমি আসলে 3 মাস পরেই আলহামদুলিল্লাহ আমি কোয়াইট এনাফ যে ফর ডু এনি প্রজেক্ট বাট সাপোর্ট এনি প্রজেক্ট। তখন আমি আমার বিভিন্ন প্ল্যাটফর্মে পরিচিত ছিল, যে বাইরে আমি পড়ালেখাও করছি দেশের বাইরে। সেক্ষেত্রে আমার ইউকেতে আমার স্টাডি পারপাস, সেখানে আমার কিছু কোম্পানির সাথে পরিচিত ছিল, সেখান থেকে আমি একটা কাজ পাই। এটাই হলো ওয়াটারওয়েব UK রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এইটা যখন আমি কাজটা শুরু করব তখন আসলে আমি ভয় পাইতেছিলাম, এত বড় কাজ, এটা অনেক জায়ান্ট একটা প্রজেক্ট। ঠিক আছে, এবং আপনি যদি এটার কম্পারেটিভ কোনো প্রজেক্ট বুঝতে চান, সেটা হলো ফুডপান্ডা হলো এটার কম্পারেটিভ একটা প্রজেক্ট। ঠিক আছে, সেটা ইউকেতে এখন পর্যন্ত রান করতেছে। এখন এই ধরনের একটা প্রজেক্ট আমি সবে বলা যায়, তখন যদিও আমার কিছু ছিল, বাট আমি কিন্তু বিগিনার লেভেল এই ধরনের একটা প্রজেক্ট আমি ন্যাচারালি ভয় পাই, এবং বাংলাদেশের কিছু ভালো ভালো ডেভেলপার এদেরকে হায়ার করার ট্রাই করি। বাট এদের যা বাজেট বা এদের যা অবস্থা দেখি, বা এদের যা মানে আমি ওই সময় যতটুকু শিখছি এরা অতটুকু পর্যন্ত আমাকে সাপোর্ট দিতে পারতেছে না। এবং আসলে টেকনিক্যাল টার্মসে আপনাকে কথা বললেই বোঝা যায় মানুষটা কতটুকু টেকনিক্যাল। ঠিক আছে, তখন আমি আসলে স্যাটিসফাই হতে পারলাম না, এবং আমি শুরু করলাম আল্লাহ ভরসা নামে। এবং পাশাপাশি আমার এক সহপাঠী ছিল, ওনার প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি আমাকে কিছুটা সময় দিয়েছে। আমার দুইজনই বিগিনারদের প্রজেক্ট। ওরা যেটা বলেছিল, যেটা প্রফেশনালস যাদের হায়ার করতে চাইছিলাম, তারা বলেছিল এটা 8 থেকে 12 মাসের প্রজেক্ট, বাট আমরা 2 বিগিনার 6 মাসের প্রজেক্টটা কমপ্লিট করি। এবং এখানে প্রচুর হার্ডওয়ার্ক ছিল, প্রতিদিন 18 ঘন্টা বা 22 ঘন্টা পর্যন্ত কাজ করছি, 4 ঘন্টা ঘুমাইছি, আর প্রজেক্টটা শেষ করতে হবে, প্রেস্টিজিয়াস ইস্যু। দেন আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হয় এবং ক্লায়েন্টের প্রচুর পছন্দ হয়। এবং যেহেতু আমি অ্যাকাউন্ট ফিনান্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, শুরু থেকে যে টাকা কম খরচ করা যায় কীভাবে সেই ওইটা খুঁজতাম, ক্লায়েন্ট হ্যাপি, এবং ক্লায়েন্টে সেখানে এটা লঞ্চ করে। এবং এই প্রজেক্টটা নট অনলি জাস্ট ওয়েব প্রজেক্ট, এটা 3টা প্ল্যাটফর্মে রান করতো। একটা হলো উইন্ডোজ ভার্সনে, যেটা আমার C# ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে আমার কাজে লাগছে। আর পরবর্তীতে লারাভেল ছিল এটার ওয়েব ফ্রন্ট এন্ড। এখানে আসলে ড্যাফোডিলের বা দীপ্তির ট্রেনাররা আমাদেরকে যতটুকু অ্যাডভাইস দেওয়া প্রয়োজন অ্যাডভাইস দিয়েছে, এবং আমরা ওই অনুযায়ী কাজ করেছি। ঠিক আছে, এবং আলহামদুলিল্লাহ আমরা ওই সময়কার অ্যাডভাইসের জন্য বশির স্যার ছিলেন, কামরুল স্যার ছিলেন, ওদের কাছে আমরা অত্যন্তই কৃতজ্ঞ যে ওনাদের ছোট ছোট কথাগুলো আমাদেরকে অনেক মোটিভেট করছে ওই সময়, এবং আমরা ওই অনুযায়ী কাজ করতে পারছি। দেন প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়। আর একটা ছিল অ্যান্ড্রয়েড ভার্সনে, অ্যান্ড্রয়েড iOS ভার্সনে। ফুল ইন্টায়ার প্রজেক্টটা কমপ্লিট হয় 6 মাস, 2 মাস ট্রায়াল পিরিয়ডে থাকে। দেন ওটা ইউকেতে লঞ্চ করে, এবং সেক্ষেত্রে ওইটা আফটার লঞ্চ আমরা 2জন ডেভেলপার মধ্যে যেহেতু কন্ট্রাক্টটা আমার সাথে ছিল, আমার সাথে ওরা স্যালারি বেস যায়,
আমি সেখানে 6 মাস অন স্যালারিতেও ছিলাম। তারপর দেন ওরা আমাকে ওদেরকে পার্টনারশিপ প্রোগ্রামে নিয়ে নেয়। দেন আমি এখন পর্যন্ত ওদের প্রফিট শেয়ারিং মডিউলে আছি এবং ওদের ওইখান থেকে আলহামদুলিল্লাহ একটা ভালো প্রফিট আমার আসে প্রতি মাসেই। এ হলো আমার জার্নিটা। একজন স্টুডেন্ট যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে তাকে কি কি বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে বলে আপনি মনে করেন? একজন স্টুডেন্ট যখন মানে একজন বিগিনার, আমিও তো বিগিনার ছিলাম, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের ছিলাম। একজন বিগিনার যখন এই প্রফেশনে আসে তখন সর্বপ্রথম তার আসলে ওই ফ্যাসিনেশনটা থাকতে হবে। সে কি করলো না করলো এটা আসলে মূল ফ্যাক্টর না, সর্বপ্রথম ফ্যাসিনেশনটা থাকতে হবে। তারপর তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা বুঝতে হবে। সে কোন ল্যাঙ্গুয়েজ করতেছে এটা ডাজন্ট ফ্যাক্ট, এটা আসলে কখনোই মূল বিষয় হতে পারে না। তার অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট সব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই সিমিলার, সিনট্যাক্সগত চেঞ্জ থাকে, ঠিক আছে। তারপর তার চুজ করা উচিত, প্রথমে সে হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট বুঝবে। তারপর দেন তার চুজ করা উচিত যে তার যে কান্ট্রিতে সে আছে, সে হয়তো বাংলাদেশে থাকতে পারে, ডিফারেন্ট কান্ট্রিতে থাকতে পারে, সেই কান্ট্রিতে রিজনেবল সফটওয়্যারগুলো কোন ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করা হয়। যেমন আমার ক্ষেত্রে আমার বাংলাদেশে রিজনেবল সফটওয়্যারগুলো পিএইচপিতে প্রোভাইড করা হয় এবং সেটা লারাভেলে হয়। আমার ক্ষেত্রে এটা হয়েছিল। আরেকজনের ক্ষেত্রে হয়তো পাইথন হতে পারে, বা বর্তমান রিসেন্ট যদি প্রেক্ষাপট থিঙ্ক করি পাইথন হতে পারে, বা পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক হতে পারে, হোয়াটএভার। এটা তার দেন চুজ করবেন এবং সেটা অনুযায়ী তার সিনট্যাক্সগত বা ওইটার অ্যাডভান্স লেভেল শেখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমি যেটা প্রেফার করি যে, যেহেতু আমি উপকৃত হয়েছি ড্যাফোডিলের মাধ্যমে বা দীপ্তির মাধ্যমে, দীপ্তিতে তারা কোর্স করতে পারে। এখানে ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্স দীপ্তিতে অ্যাভেলেবল বর্তমানে। দেন সে ব্যাকগ্রাউন্ডটা মানে ব্যাক এন্ড প্রোগ্রামিংটা শিখলো, এখন তার দরকার ফ্রন্ট এন্ডের জন্য যে বিষয়টা দরকার, তাকে রিয়েক্ট বা এখানে প্রথমে তাকে শিখতে হবে জাভাস্ক্রিপ্ট এবং জেকিউরি সিমিলটেনিয়াসলি শিখতে হবে। এবং শুরুর দিকে বা অনেকেরই ইয়াটা হয় যে অনেক বিগিনারদেরই যে জাভাস্ক্রিপ্ট ভাল লাগে না, জেকিউরি ভাল লাগে। আর ভাল লাগতে হবে জাভাস্ক্রিপ্ট, জেকিউরিটা। জাভাস্ক্রিপ্ট শেখার পরে দেন সে সুইচ করবে রিয়েক্টে, আমি যেটা করছি, বা ভিউতে করতে পারে, সে যেটা পছন্দ করে। আমি রিয়েক্টকে পছন্দ করছি। রিয়েক্ট শিখবে, রিয়েক্ট শেখার পরে রিয়েক্টের এখানে তার ফুল কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তাকে অ্যাডভান্স নেক্সট জেএস নেক্সট জেএসে সে যেতে পারে। এতে করে তার রিয়েক্টের যে ফ্রেমওয়ার্কের যে ইয়েটা মানে সাইকেলটা এটা কভার হয়ে যাবে। তারপর দেন সে যদি ইনার্শিয়াটা শিখে ফেলতে পারে তাহলে তার স্কেফোল্ডিং বা আপনার র্যাপারের যে বিষয়টা, এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ইনার্শিয়াতে সে যদি প্রজেক্ট করে তাহলে তার ব্যাকএন্ড লেভেল থেকে এপিআই রাউট করার প্রয়োজন পড়ে না। যদি ওয়ার্ডটা টেকনিক্যাল হয়ে গেল, বাট যদি আপনাকে ওয়েব নিয়ে কাজ করতে হয় অবশ্যই রাউটিং কনসেপ্টটা আপনার জানতে হবে। রাউটিং কনসেপ্টে আপনাকে এপিআই রাউট, যেটাকে আমরা এপিআই এন্ড পয়েন্ট বলে থাকি, বা এপিআই কি বলে এটা ডাটা ট্রান্সফার বলে থাকি, রেস্ট এপিআই বলে থাকি, যেটাই বলি, সেটা তার এক্সট্রাভাবে করতে হয় না, ইনার্শিয়াই করে দেয় এবং ওই ক্ষেত্রে আপনার কাজ কমে যায়। আপনি যত অ্যাডভান্স হবেন তত আপনার কাজ কমবে, এই স্বাভাবিক। দেন আপনি যখন এই পর্যন্ত চলে আসবেন তখন আপনি রিয়েল লাইফে এনি কাইন্ডস অফ প্রজেক্ট আপনি কাজ করতে পারবেন আমি মনে করি। তারপর আপনি অন ডিমান্ডে প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখতে হবে। প্রোগ্রামিং এমন একটা সেক্টর যেখানে যদি আপনি 3 মাস কোনো স্টাডি না করেন তাহলে আপনার পজিশন ডাউনগ্রেড হতে থাকবে এবং আপনার ভ্যালু কমতে থাকবে। এটাকে আপনার প্রতিনিয়ত আপডেট করতে হবে। এবং আমি আসলে বিলিভ করি যে আজকের দিনটা থেকে কালকের দিনটা যদি আপনার নতুন লার্নিং না থাকে, এই কথাটা আসলে অনেকেই বলতে শুনি আমরা, বাট এটা ট্রু। এটা যদি আজকের দিনটা যদি আগামী দিনের সমানই থাকে বা বিগত দিনের সমানই থাকে তাহলে আপনি আসলেই ধ্বংস, মানে আপনার জন্য ধ্বংস অনিবার্য। এটা আসলেই ট্রু যে আপনি যদি লার্নিং না করেন তাহলে আপনি কখনোই করতে পারবেন না, নিজের স্টেপে যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে নিতে পারবেন না। মিস্টার জাকির হোসেন, ক্যারিয়ার গ্রোথের জন্য একজন স্টুডেন্ট প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কতটুকু শিখতে পারে, এই বিষয়ে আপনার মতামত কি?
আসলে আপনার কোশ্চেনটা অনেক সুন্দর ছিল। এখানে আসলে আমার দিক নির্দেশনা হলো, আমি আগে আমার ওপিনিয়নটা বলি যে আসলে আমি যেটা দেখেছি, সবাই মনে করে যে একটা ইনস্টিটিউটে আমি জয়েন করলাম বা একটা ইনস্টিটিউটে আমি কোর্স করতে গেলাম, সেখানে হয়তোবা তারা আমাকে খাওয়াই দেবে, ঠিক আছে, এবং তারা আমাকে আর্নও করায় দিবে। এটা ট্রু, আমার ক্ষেত্রে হয়েছে, এটা পসিবল, বাট খাওয়ায় কেউ কাউকে দিতে পারবে না কোনো কিছু। সেটা আপনাকে নিজেকে আর্ন করে নিতে হবে, বের করে নিয়ে আসতে হবে। আপনি তখনই কোশ্চেন করতে পারবেন এবং তখনই আপনি আসলে গেইন করতে পারবেন যখন ওই কনসেপ্টটা নিয়ে আপনি স্টাডি করতেছেন। আমার ক্ষেত্রে যেটা হতো যে আমার সময় প্রথম দিকে ক্লাস তো বশির স্যার নিয়েছেন। বশির স্যার যে টপিকটা করাবেন সেই টপিকটা সম্পর্কে আমি আগের দিনই স্টাডি করে আসতাম। আমি অলরেডি অ্যাডভান্স বেসিক সম্পর্কে, তখন আমাদের ক্লাসগুলো ছিল 3 ঘন্টা, প্রথম 1 ঘন্টা তার বেসিকে চলে যেত, আমি তো এই বিষয়টা জানি। দেন অ্যাডভান্স যখন আসতো তখন ওই জিনিসগুলো আমি নতুন শিখতাম এবং তাকে আমি কোশ্চেন করতে পারতাম। এখন আপনি যদি আমার ক্ষেত্রে আমি স্টাডি করে আসছি, আপনি যদি স্টাডি না করেন তাহলে আপনার প্রতিটা বিষয়ই নতুন লাগবে এবং আপনি নতুন কোনো কোশ্চেন করতে পারবেন না। আর নতুন কোনো কোশ্চেন না করতে পারলে 3 ঘন্টা এমন একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কে একটা ট্রেনার কখনোই নতুন কিছু তার সিলেবাসের বাইরে দিতে পারে না যদি আপনি কোশ্চেন না করেন। এটা আসলে খুবই টাইট একটা শিডিউল, ঠিক আছে। আর একটা কনসেপ্ট কখনোই 3 ঘন্টা পার ডে ক্লাস করে বোঝানো সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স থাকতে হবে, আপনাকে স্টাডি করতে হবে। আর অনলি দ্যাট টাইমই আপনি আসলে প্রসপার করতে পারবেন, মানে গেইন করতে পারবেন, বা গ্রোথ যেটাকে বলে কেরিয়ার গ্রোথ তখনই আসবে, এছাড়া সম্ভব না। আমরা আপনার কথার মাধ্যমে বুঝতে পারলাম প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গ্রোথের জন্য আমাদের নিজেদের চেষ্টা থাকাটা অনেক বেশি দরকার। কিন্তু বর্তমান এআই যুগে এত এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাঝে আমরা কোনটি দিয়ে শুরু করতে পারি? ভেরি নাইস। আমার সাজেশন যেটা থাকবে যে আপনাকে প্রথমে ফার্স্ট স্টেপটা শিখতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড। দেন আপনি আসলে কোথায় নিজেকে দেখতে চান, সেটা যদি আপনি বাংলাদেশে দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বর্তমানে আসলে মেশিন লার্নিংয়ের যুগ বা এআই এর যুগ চলতেছে, এআই এর রম চলতেছে চারিদিকে। সেক্ষেত্রে আমি যেটা প্রেফার করি, যেটা আপনি পাইথন শিখেন, পাইথন খুব ভালো করে শিখেন। পাইথন ল্যাঙ্গুয়েজটা শেখাও খুব সহজ এবং অনেক সিনট্যাক্সের জটিলতা নাই সেক্ষেত্রে। সেই ল্যাঙ্গুয়েজটা শিখলে দেন আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারবেন। এবং আপনি যদি থিঙ্ক করেন যে নর্মাল একটা ওয়েবসাইটেও একটা এআই প্রচুর কাজ থাকে, যেমন আপনি ভিজিটর অ্যানালাইসিস, এটার জন্য আমরা কিন্তু বিভিন্ন প্লাগইনের উপর ডিপেন্ডেন্ট হই। বাট আপনার যদি জিনিসগুলো জানার থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার ভিজিটর ট্র্যাক করতে পারবেন এবং আপনার প্রপার ডিসিশনগুলো নিতে পারবেন। এবং একটা ওয়েবসাইট ইজ আ অ্যাডভাইজার, আমি যেটা মনে করি। একটা ওয়েবসাইট জাস্ট একটা ওয়েবসাইট তা না, জাস্ট একটা পোর্টফোলিও তা না। একটা ওয়েবসাইট ক্যান বি অ্যাডভাইজার। আপনি যদি ওটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন এবং আপনি যদি মেশিন লার্নিং বা আপনি যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি সেক্ষেত্রে যদি প্রপার ডাটাটা গ্যাদার করতে পারেন, তাহলে আপনি আপনার বিজনেসকে বা আপনি যেই ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন তার বিজনেসকে আপনি অনেক দূর আগায় নিতে পারবেন, ঠিক আছে। এক্ষেত্রে আসলে আপনার বর্তমান যুগের সাথে অবশ্যই তাল মিলাতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনাকে জানা থাকতে হবে। মেশিন লার্নিং শিক্ষা জানা থাকলে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো আপনাকে অ্যাডভান্টেজ দিবে। বাট প্রথমে শুরুর দিকে অবশ্যই আপনাকে ফ্রেম বেসটা শক্তভাবে তৈরি করতে হবে। তারপর দেন আপনি চাইলে আস্তে আস্তে শিখতে পারবেন এবং এটা আসলে একদিনে বা 3 মাসে বা 1 বছরে শেখার কোনো বিষয় না। আপনাকে ধৈর্য ধারণ করে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা কখন নিজেদেরকে একজন ভালো সফটওয়্যার ডেভেলপার বলে মনে করতে পারি? খুবই ভালো একটা বিষয়। আমি আমার অনেক জুনিয়র আছে বা আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তারা মাঝে মধ্যে এই কোশ্চেনটা করে যে ভালো ডেভেলপার কখন হওয়া যায় বা নিজেকে ভালো ডেভেলপার কখন মনে করব। আপনি যখন একটা ক্লায়েন্টের পেইন বুঝতে পারবেন এবং আপনি ক্লায়েন্ট কি চায় এই জিনিসটা বুঝতে পারবেন, ক্লায়েন্টের বিজনেস নেচারটা বুঝতে পারবেন, যেটাকে আমরা এক কথায় বলি ডোমেইন নলেজ। আপনার যখন ডোমেইন নলেজটা ভালো হবে, দেন আপনি কিন্তু ক্লায়েন্টের টার্গেটেড অ্যাপ্লিকেশনটা রেডি করতে পারবেন। এখন তখনই আপনি নিজেকে একজন ভালো ডেভেলপার বলতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজ স্কেলের পাশাপাশি অ্যালগোরিদম,
ডেটা অ্যানালাইসিস কিংবা বিগ ডাটা, এই ধরনের স্কিলগুলো কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অবশ্যই অবশ্যই ল্যাঙ্গুয়েজ তো আপনার যদি আমি বলি যে আমরা হিউম্যান বডির সাথে যদি তুলনা করি, ল্যাঙ্গুয়েজটা হলো আপনার মাসেল, ঠিক আছে? বাট উইদাউট হার্ট আপনার কিন্তু মাসেল কাজ করবে না। আপনার ল্যাঙ্গুয়েজের সাথে সাথে যেহেতু আমাদের ডাটা নিয়ে কাজ করা লাগতেছে এবং ওইখানে বিগ ডাটা অবশ্যই আপনার কাজ করা লাগবে। হয়তো বা আজকে ডে ওয়ানে একটা কোম্পানি স্টার্ট করছে, তারপর অনেক ডাটা হবে না, বাট 5 বছর পরে অনেক বড় ডাটাবেস তার তৈরি হবে। সেই ডাটাটা যাতে আপনার অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করতে পারে, সেই ব্যবস্থাটা আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা প্রোগ্রামেটিক উপায়েই করতে হবে, ঠিক আছে? এবং এটার জন্য আপনাকে ডাটা অ্যালগোরিদম এবং বিগ ডাটা অ্যানালাইসিস এই বিষয়গুলো জানা থাকতে হবে। বাট ডে ওয়ানে এটা পসিবল না আপনার জন্য, বা কারোর জন্যই পসিবল না। এটা আপনাকে আপনার কেরিয়ার পাথে রাখতে হবে যে আমার এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আসতে হবে। মিস্টার জাকির হোসেন, একজন সফটওয়্যার ডেভেলপারের ভালো লাগার জায়গাটা আসলে কোথায়? ডেভেলপারের লাইফটা ডেভেলপারদের জন্য অনেক এনজয়েবল, কারণ আপনি এমন একটা প্রোডাক্টে কাজ করতেছেন যে প্রোডাক্টটা আপনি ছাড়া আর কেউ জানে না, এবং আপনি যখন ডেলিভারি করবেন সেটা মানুষ ইউজ করবে, ঠিক আছে? এটা হলো একটা ভালো ফিল যে আমি একটা ভালো একটা অ্যাডভান্স ইনফরমেশন আমার কাছে আছে এবং সেটা নিয়ে আমি কাজ করতেছি। এবং আরেকটা বিষয় হলো যে যখন আপনার কাজ মানুষ ইউজ করে হ্যাপি হবে বা মানুষ ইউজ করে বলবে যে এই সফটওয়্যারটা খুব ভালো। সাপোজ আমরা যদি বলি যে আমাদের চোখের সামনে আমরা দেখি মাইক্রোসফট ওয়ার্ড তো আমার আপনার মতোই তো কোনো মানুষ তৈরি করছে বা কোনো ডেভেলপার তৈরি করছে, ঠিক আছে? সে প্রথমে যখন তৈরি করছে তার কাছে এই জিনিসটা তার কাছেই নতুন ছিল, এবং পুরো ওয়ার্ল্ডের যখন সে ইন্ট্রোডিউস করছে তখন কিন্তু পুরো বিষয়টা ওয়ার্ল্ডের কাছে নতুন। এরকমই যে আপনি যেই প্রজেক্টটাতে কাজ করতেছেন সেই জিনিসটা আপনার কাছে যেমন, বা আপনি ওয়ার্ল্ডের সাথে একটা নতুন কনসেপ্টকে ইন্ট্রোডিউস করে দিতেছেন। এই কনসেপ্টটা নট দিস কোম্পানিজ কনসেপ্ট, যে ক্লায়েন্টের জন্য আপনি কাজ করতেছেন তার কনসেপ্ট না, আপনার কনসেপ্ট, ঠিক আছে? এবং এই কনসেপ্টটা যখন ভালো হবে, যখন মানুষ বলবে দিস ইজ এ গুড প্রোডাক্ট, তখন এমনিতেই ফিল অনেক হাই হয় এবং এটা আপনার মোটিভেশনকে অনেক বাড়ায় দিবে কাজের ক্ষেত্রে, ঠিক আছে? বাট এটা তো একটা স্টেজ পরে, বাট প্রথম দিকে অবশ্যই আপনাকে নিজের মোটিভেট করতে হবে। অনেক পডকাস্ট দেখতে হবে, যেটা আমি করছি। যে আসলে কোডিং আমার কাছে এনজয়েবল, আপনার কাছে এনজয়েবল নাও হতে পারে, বাট ডে ওয়ানে সেক্ষেত্রে আপনি যদি এই ইয়াতে নিজেকে ধরে রাখতে হয়, তাহলে এই রিলেটেড অনেক পডকাস্ট ইউটিউবে বা আমাদের অনলাইনে পাওয়া যায়, যেটা আমার সময় ছিল না। এটা আপনারা পাবেন, আপনাদের অ্যাডভান্টেজ। সেগুলো শুনবেন, কি কনসেপ্ট নিয়ে কাজ করা যায় সেইটা নিয়ে থিঙ্ক করবেন। মানুষ অনেক কথাই বলে, মানুষের কথায় কান দেওয়া যাবে না। নিজের গোলকে সামনে রাখতে হবে, এবং সবচেয়ে ভালো বিষয় হলো আপনার পাশের যেই বিজনেসটা, সাপোজ মুদি দোকানদার, সে যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি থিঙ্ক করেন, এই প্রোডাক্টগুলো কীভাবে আপনার সফটওয়্যারে বা কীভাবে আপনি প্রোগ্রামেটিকলি আনতে পারেন, এটা নিয়ে কাজ করতে থাকেন। আমাদের মধ্যে একটা প্রবলেম কি, প্রথম দিকে আমরা ফেসবুক বানাতে যাই, তারপর বানাতে যাই গুগল, ঠিক আছে? তাহলে এতে করে আমাদের কিছুই হয় না, কারণ ফেসবুক কিন্তু ডে ওয়ানে ফেসবুক হয় নাই। ফেসবুক কিন্তু 2009 সাল থেকে এখন পর্যন্ত স্ট্রাগল করতেছে এবং প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে। আপনার কথার ধারাবাহিকতায় আমি জানতে চাচ্ছি, লোকাল এবং গ্লোবাল মার্কেটে কাজ পাওয়ার জন্য একজন সফটওয়্যার ডেভেলপার তার নেগোসিয়েশন, কমিউনিকেশন, মার্কেট অ্যানালাইসিস এইগুলো কিভাবে করবে? চার্জিংয়ের ক্ষেত্রে সবসময় গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনে চলা বেটার। একটা প্রবলেম আমাদের মধ্যে আছে, যে বাই বর্ন সাউথ এশিয়ান, এই কারণে এই সাউথ এশিয়ানদের মধ্যে এই প্রবলেমটা আছে, যেটা যে দেশের বাইরে না ছিল সে কখনোই দেখবে না বা নিজের প্রবলেমটা বুঝবে না, যে আমরা কাজ পাওয়ার জন্য অনেক কম দামে নিজেকে সেল করি। অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসাবে তো আপনি নিজেকেই সেল করতেছেন, আমি খুব কম দামে আমি আমার নিজেকে সেল করতেছি। এই জিনিসটা আমরা বুঝি না, যে মনে করি যে একটা প্রোডাক্ট আমি খুব কম দামে নিয়ে নিলেই আমি কাজটা পাবো, বা খুব কম দামে বিট করলে ফ্রিল্যান্সার বা আপনি যেটা বলেন আপওয়ার্ক, ঠিক আছে, খুব কম দামে বিট করলে আমি কাজটা পেয়ে যাব। এটা আসলে কখনোই গুড অ্যাপ্রোচ না, কারণ যে কাজটা করাবে তার কিছুটা হলেও নলেজ আছে এবং আপনার থেকে সে বেশিই জানে, ঠিক আছে? ক্লায়েন্টকে কখনোই ডাউনগ্রেড করা যাবে না,
ক্লায়েন্ট আপনার থেকে বেশি জানে বিধেই সে এই প্রজেক্টটা নিয়ে আপনার কাছে আসছে, না হলে সে আসতো না। ঠিক আছে, হয়তো বা তার সময় নেই, বা হয়তো বা সে কোডিং করতে পারে না, বাট কনসেপ্টটা তার ভালোভাবেই জানা আছে এবং আপনার কাছে সে নতুন আসে নাই, সে আরও 10 জনের সাথে ঘুরে আসছে, সে জানে যে এটার প্রাইসটা কী। সেক্ষেত্রে যদি আপনি ওভারস্টেটেড প্রাইস দেন, মানে হাই প্রাইস দেন, সেটাও যেমন অ্যাকসেপ্টেবল হবে না এবং ডাউনগ্রেডেড প্রাইসটাও অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে আমরা করবো কি, কীভাবে বুঝবো এটা ওভারস্টেটেড হলো, কীভাবে ডাউনগ্রেড হলো? এই জিনিসটা হলো যে আপনি যেই কাজটা বিট করবেন সেই কাজটা নিয়ে আপনার নলেজ থাকতে হবে ফার্স্ট অফ অল। এই কাজটা ডোমেইন নলেজ বা এই প্রজেক্টের ডোমেইন ইনফরমেশনটা কী হবে। দেন আপনি আপনার নিজেকে একটা ম্যানওয়ারে ক্যালকুলেট করবেন, টার্গেটের একটা ম্যানওয়ার, হয়তো বা গ্লোবাল মার্কেট থেকে আপনার টার্গেট ম্যানওয়ার কম আসবে, ঠিক আছে, এটা স্বাভাবিক, বাট সেই কমটা দিয়ে আপনার বিট করা চলবে না। আপনাকে আরও 2টা ফ্রিল্যান্সার এই ধরনের প্রজেক্টে কী প্রাইজে কাজ করতেছে এই অ্যানালাইসিসটা করতে হবে। দেন আপনি বিট করেন, তখন হয়তো বা 19-20 হবে, 18-14 হবে না, ঠিক আছে। তখন আপনার কাজটা পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায় এবং আপনার যখন 19-20 হয় তখন ক্লায়েন্টরা আপনার সাথে কোলাবোরেশনে আসতে চায় বা কানেকশনে আসতে চায় মেসেজিংয়ের মাধ্যমে বা মেইলিংয়ের মাধ্যমে। তখন আপনার অ্যাপ্রোচটা হতে হবে যে আমি আপনার প্রজেক্ট সম্পর্কে টোটালি অবগত এবং আপনার প্রজেক্টটা আমি ভালো করেই বুঝতেছি, আপনার প্রজেক্টের গাইডলাইন এই হওয়া উচিত, ঠিক আছে। এই বিষয়গুলো আপনার প্রজেক্টে থাকলে ভালো হয়, ঠিক আছে। অ্যাজ এ সাজেশন পার্ট হিসাবে সে এটা দিতে পারে। আর যদি সে আর মানে সময় পায় বা প্রজেক্টটা যদি ছোট হয় তাহলে সে একটা ডামি করে দিতে পারে যে আপনার প্রজেক্টের অনেকটা ভিউ এরকম হতে পারে। এটা হলো প্রথম দিকের কাজ পাওয়ার জন্য এটাও খুব হেল্পফুল, ঠিক আছে। দেন আপনাকে ক্লায়েন্ট কাজটা দিয়ে দিবে এবং আপনি সেখানে অ্যাডভান্স ইয়াতে থাকবেন। যদি কোনো কমপ্লায়েন্স ইস্যু ক্লায়েন্টের না থাকে তাহলে আপনি কাজ পাবেন, আর কমপ্লায়েন্স ইস্যু থাকলে সেখানে ডিফারেন্ট কেস। এই পর্যায়ে আমি জানতে চাইব সফলতার জন্য নিজের আত্মবিশ্বাস কতটুকু প্রয়োজন এবং কিভাবে সেটা ধরে রাখা যায় বলে আপনি মনে করছেন? আসলে আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমার যেটাতে আমি লেগে থাকবো এবং সেটাতে আমার আসলে সফলতা আসতে হবে এবং আমার নিজের প্রতি নিজের সবসময় একটা বিলিভ ছিল যে আমি পারবো, সেটা যত বড়ই হোক। কিছুটা সময় লাগবে বাট আমি পারবো। এই জিনিসটা আসলে সবাই যদি এরকম এইভাবে থিঙ্ক করে, আমার মতো করে থিঙ্ক করে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, মাথা ব্যথা হলে মাথা কেটে কিন্তু আমরা ফেলে দিই না, সেটা ফিক্সিং করার ট্রাই করি, ঠিক আছে। এই জিনিসটা, এই বিষয়গুলো যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সে অবশ্যই প্রোগ্রামিংয়ে সফলতা অর্জন করবে এবং একটা ভালো পজিশনে আসবে সে, ঠিক আছে। আর যদি আপনি থিঙ্ক করেন যে আমার এই কোডটা চলতেছে না, ফেলে দিই, আবার নতুন করে করি, তাহলে কিন্তু আপনি শিখলেন না যে কোথায় আপনি ভুলটা করলেন এবং দ্বিতীয়বার করতে গেলেও আপনার সেম ভুলটা হবে এবং একটা পর্যায়ে যে বলবেন এটা ভালো কোনো প্রফেশন না, এটা মানুষও করে না, এটা খুব বোরিং প্রফেশন, অনেকেই বলে, ঠিক আছে। বা যারা প্রোগ্রামিং করে তাদের লাইফ সম্পর্কে কোনো ইয়েই নেই, মানে গোলই নেই, এই কারণে শেষমেশ এসে প্রোগ্রামিং করে। অনেক কিছুই আসলে মার্কেটে মিথ আছে, বাট এটা যখন আপনি এনজয় করবেন না তখনই আপনি মিথটা বলবেন বা আপনি বলবেন যে XYZ ইনস্টিটিউট আমাকে ভালো শিখায় নাই। এটা আসলে সম্পূর্ণটাই আপনার ব্যর্থতা। আপনি আরেকজন, আমাদের মানুষের স্বভাবজাত যে নেচার, সেটা হলো আমরা নিজের দোষটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাই, ঠিক আছে। এটাই হলো এখানে আপনি করলেন। আর যদি আপনার এই নেচারটা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারেন, স্বভাবজাত যেই নেচারটা, যে আমরা নিজের প্রবলেমটা নিজেই ফিক্স করা ট্রাই করব এবং কোনো একটা বিষয়ের সাথে লেগে থাকবো যতক্ষণ সেটা না হয়, তখন অবশ্যই আপনার প্রথম দিকে কিছুটা সমস্যা হলে পরবর্তীতে এই জিনিসগুলো আপনি ফিক্স করে ফেলতে পারবেন। মিস্টার জাকির হোসেন, আপনি হয়তো একটা বিষয় খেয়াল করে দেখেছেন, আমাদের বাংলাদেশে গার্জিয়ানরা আগে থেকে সন্তানের ক্যারিয়ার, গোল এই বিষয়গুলোকে নির্ধারণ করে রাখে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এখানে প্যারেন্টদের ভূমিকা, যে আসলে আমরা বাচ্চা জন্ম দেওয়ার পরেই ডিসাইড করি সে কী হবে, ঠিক আছে। এটা প্যারেন্টদের এটা কখনোই আসলে এই ধরনের ডিসিশন নেওয়া উচিত না, কারণ বাচ্চা কী হবে বাচ্চা নিজেও জানে না, সেটা ফিউচার ডিমান্ডস, ঠিক আছে।
আর আপনি যেই প্রফেশনটাতে আপনার ছেলেকে চিন্তা করতেছেন, ইন ফিউচার সেটা ডিমান্ড নাও থাকতে পারে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যে কোনো প্রফেশন হারিয়ে যেতে পারে আমাদের চোখের সামনে থেকে, যেটা গতানুগতিক প্রফেশন। অতএব আমরা আসলে এইভাবে চিন্তা না করাটাই বেটার। আর একটা বিষয়, যারা স্টুডেন্ট আছেন বা যারা এই প্রফেশনে আসতে চান এবং এই ধরনের সমস্যা যাদের ফেস করেন, তা আমি যেটা মনে করি যে আপনার যেই প্রফেশনটা বা যেই কাজটা আপনার ভালো লাগে সেটার পিছনে লেগে থাকেন। সমাজ আপনাকে অনেক কিছুই বলবে, অনেক উল্টাপাল্টা কথা বলবে, আপনার সময় নষ্ট হচ্ছে অনেকভাবেই, অনেক ধরনের কথাই আপনাকে শুনতে হবে। বাট সেই শোনার পরেও যদি আপনি লেগে থাকতে পারেন আর সেক্ষেত্রে যদি আপনার গ্রোথ আপনি আনতে পারেন, তাহলে সফলতা কিন্তু সবাই পছন্দ করে। মিস্টার জাকির হোসেন, আমরা জানি দীপ্তির আপনি একজন প্রাউড অ্যালামনাই, পাশাপাশি বাংলাদেশের প্রথম AWS অথরাইজ ইনস্ট্রাক্টর হতে পেরে আপনার অনুভূতি কেমন? আমি আসলেই অনেক ফিল প্রাউড, আমি অনেক গর্বিত। এটা একটা গর্বের বিষয় যে হিস্ট্রি তৈরি করা একটা গর্বের বিষয়, এটা একটা হিস্ট্রি।